রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। আজকে আপনাদের সামনে যাকে নিয়ে আসছি তিনি আমাদেরই এই কলকাতায় জন্মেছেন, এখানেই বড় হয়েছেন, এখানেই পড়াশোনা করেছেন। মানে পুরোটা আমাদের কলকাতার বাতাবরণের মধ্যেই উনি যা সাফল্য পেয়েছেন। পরিচয় করিয়ে দিই শ্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সাথে। নমস্কার। আপনি এই কলকাতাতেই জন্মেছেন, এখানেই পড়াশোনা করেছেন। আপনার মুখ থেকেই শুনি আপনার প্রথম জীবনের খানিকটা। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে বাইরে যাই, সেটাও একটা মানে বিহারে আমি পড়েছি আর কি। রাজশাহী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আমি পাশ করেছি ইঞ্জিনিয়ারিং। সেখানেও ম্যাক্সিমাম আপনার খুব কম সংখ্যক বাঙালি ছিল এবং অবাঙালিরাই বেশি। এবং সেখানেও দেখতাম যে তাদের মধ্যে যারা মানে অ্যাফ্লুয়েন্ট ক্লাস, মানে যাদের হাতে অনেক পয়সা, তাদের সবারই বিজনেস। এবং তাদের কাছ থেকে আমি তখন থেকে নানান রকম ট্রিক্স জানতে চেষ্টা করতাম যে কি করে তাদের ভেতরে বাড়ির এনভায়রনমেন্টে থেকে কিভাবে তারা ব্যবসা করছে, কিভাবে তারা পয়সা অর্জন করছে। এই সমস্তগুলো তখন থেকেই আমার মনের মধ্যে প্রচুর দানাবাধ্য। তো সেইখান থেকেই তাহলে আমরা কি ধরে নেব যে আপনার উদ্দেশ্য ছিল পয়সা রোজগার করা এবং বড় হওয়া? পয়সা রোজগার করা, বিজনেসে এস্টাবলিশ করা এবং এই চাকরির পেছনে ঘুরে ঘুরে একজনের দয়ায় করা বা কিছু করা, এটা আমার মানে মনের বিরুদ্ধে ছিল আর কি। আমি চাইতাম যে নিজের সাফল্য অর্জন করব এবং আরও 10 জন সেখানে কে চাকরি দিতে পারবো, মাথা উঁচু করে সমাজে দাঁড়াবো। এটা আমার একটা তখন থেকেই আমার মনের ভেতরে এটা দানা বেঁধেছিল। আমার মানে এই ছিল যে আমাকে যদি মানে পেরেক তৈরি করে আমার জীবনে শুরু করতে হয়, আই উইল ডু ইট, কিন্তু আমি বিজনেসই করবো। আমি জীবনে কোনোদিনও চাকরির জন্য কোনো জায়গায় আমি অ্যাপ্লিকেশন করিনি এবং চাকরির কথা স্বপ্নেও কখনো ভাবিনি। আচ্ছা, মানে আপনি নিজে বড় হবেন এবং আপনার একটা সামাজিক কর্তব্য আপনি মাথার মধ্যে প্রথম থেকেই রেখেছেন যে আপনি আরও 5 জনকে চাকরি দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনি প্রথমে কিসের ব্যবসা শুরু করলেন এবং কেন করলেন? ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমি যে সময় পাশ করেছিলাম 1972-তে, সেই সময় ইন্ডিয়াতে যা ইঞ্জিনিয়ার্স প্রয়োজন ছিল ইন্ডিয়াতে তার থেকে অনেক বেশি পরিমাণে ইঞ্জিনিয়ার্স প্রোডাকশন করে ফেলেছিল। তো তার ফলে তখন একটা বেকার ভাতা দেওয়া হতো, 250 টাকা করে বেকার ভাতা দেওয়া হতো। আচ্ছা। তো তখন আমি দেখলাম যে এই বেকার ভাতাটা নিয়ে আমি জীবনটাকে শুরু করি। কেমন টাকা তো লাগবেই, হাত খরচাও লাগে। দাদাদের কাছে সবাই আমাদের বাড়িতে চাকরিজীবী এবং আমাদের মানে 14 পুরুষে কোনো বিজনেসম্যান কোনো দিন নেই, সুতরাং কোনো ব্যাকিং বা আইডিয়া দেবার কোনো কেউ ছিল না। আমাকে নিজেকেই মানে খুঁড়ে খুঁড়ে সমস্ত কিছু জোগাড় করতে হবে, আইডিয়া করতে হবে। তো আমি 20 টাকা করে আমার দাদা হাত খরচা দিত, সেটা দিয়ে শুরু। তারপরে সেখান থেকে বাসের ওই খরচাগুলো, খাওয়া পড়াটা ফ্রি ছিল বাড়িতে, ঠিক আছে। তো সেখান থেকে শুরু করে ওই 250 টাকা করে বেকার ভাতা নিয়ে আমাকে তখন একটা জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হলো, সেটা হলো ন্যাশনাল টেস্ট হাউস আলিপুরে। সেখানে আমি 2-3 মাস ছিলাম হলো ব্যাটারি টেস্টিং ডিপার্টমেন্টে। সেখানে 2-3 মাস পর্যন্ত আমি ওখানে মোটামুটি সমস্ত শিখে নিলাম। তারপরে কি করতাম, সকালবেলা অ্যাটেন্ডেন্স দিয়ে পালিয়ে যেতাম। নানান জায়গায় ডিপার্টমেন্টে হান্টিং করে দেখতাম যে কোথায় গেলে পরে আমার লাইসেন্সটা কিভাবে হবে, আমি কোথায় র মেটেরিয়ালস পাওয়া যায়, কোথায় বিক্রির বাজার, এই সমস্ত কিছু নিয়ে আমি ঘুরে বেড়াতাম। এবং ওই যে মাসে 250 টাকাটা পেতাম, সেইটা আমার কিন্তু এই যে খরচাগুলো, দৌড়দৌড়ি করা, এই সমস্ত পেছনে যে টিফিন খাওয়া, বাসে যে ভাড়াটা লাগে সেইটা, এই যোগানটা আমি ওখান থেকে পেতাম। কারণ হলো তাহলে কি হতো, আমাকে বাড়ি থেকে কারোর কাছে পয়সা নিতে হতো না। কেন তখন এটা খুব প্রেস্টিজে লাগতো যে আমি একটা ইঞ্জিনিয়ারিং পাশ করে এসেছি, আমি বাড়িতে হাত পাতবো। সেটা কিন্তু খুব একটা মানে বিচ্ছিরি ব্যাপার আর কি। মানে মনের দিক থেকে আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারতাম না। কেন সবাই মানে বাড়ির সবাই আশা করতো যে পাশ করে এসছে, এবার একটা চাকরি বাকরি করবে, ঘর সংসার করবে, শান্তি। আচ্ছা, এটাই তো আমাদের বাঙালি পরিবারের একমাত্র। আপনাকে একটু বাধা দিচ্ছি। আপনি বললেন যে আপনি প্রথম থেকেই ব্যবসা করবেন ঠিক করেছেন, অথচ আপনার বাড়িতে সকলেই চাকরি করে এবং চাকরি করে এসছে, তো তাদের কাছ থেকে আপনি কোনো রকম বাধা পাননি?
আমি সেটাই বললাম আর কি, যে মানে তারা কেউই চাইতো না যে আমি ব্যবসায় করি। অনেকে হয়তো আমাদের মধ্যেই মানে দাদারাও অনেকে মনে করতেন যে বোধহয় বিগড়ে টিগড়ে গেছে আর কি, এর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, কিন্তু আমি ডিটারমিন্ড ছিলাম যে আমি ব্যবসা করবই যেমন করে হোক আর কি। তো সেই কারণে আমি ঝাঁপিয়ে পড়েছি। আমি সবাই অফিসে বেরিয়ে গেলে ঘুম থেকে উঠতাম আর অনেক রাত্রে ফিরতাম, যাতে কারোর সঙ্গে আমার দেখা না হয়, তাহলে কেউ আমার ব্রেন ওয়াশ করতে পারবে না। সুতরাং আমি সেইভাবে করে কাজটাকে শুরু করি। তারপরে ওই ব্যাটারি টেস্টিং ডিপার্টমেন্টের ওই সমস্ত কিছু শিখে নিয়ে তারপরে আমি টাকা নিই, টাকা তো চাইতেও পারবো না কারো কাছে। তো আমি ব্যাংকের দরজায় গেলাম। তখন অবশ্য ব্যাংক এবং গভর্নমেন্টের ভালো সব স্কিম ছিল, ইঞ্জিনিয়ার্সদের লোন দেওয়া হতো উইদাউট এনি সিকিউরিটিস। তো 80% ব্যাংক দিল এবং 20% দিল হলো গভর্নমেন্টের ওই এন্টারপ্রেনিয়রশিপে 20% দেয়। সেই 100% নিয়ে আমি ব্যাটারি তৈরির কাজ শুরু করি। আপনি কত টাকা পেয়েছিলেন? আমি পেয়েছিলাম টোটাল 1,86,000 টাকা। আচ্ছা, এটা কোন সালের কথা? এটা বলছি আপনার 1973-তে। আচ্ছা, সে তো অনেক টাকা তখন অনেক টাকা, কিন্তু একবারে তো আর টাকাটা ওইভাবে হাতে দেয় না। আমি ধরুন মেশিন কিনবো, মেশিনের এগেনস্টে যে মানে যার কাছ থেকে কিনছি তার নামে চেকটা ব্যাংক তার নামে ডাইরেক্টলি দিত। ম্যাটেরিয়ালস, র মেটেরিয়ালস কিনছি, সেই র মেটেরিয়ালসের চেকটা যার কাছ থেকে নিচ্ছি তার নামে ডাইরেক্ট দিত। ওইভাবে টাকাটা কখনো ক্যাশ ওরা হাতে দেয় না, কারণ তাতে মিসইউজ হওয়ার একটা চান্স থাকে আর কি। তো সেইভাবে করে করে তারপরে আমি ব্যাটারি ফ্যাক্টরিও স্টার্ট করি। কিন্তু ফাইনালি যখন প্রোডাক্ট বেরোয় তখন বেচতে গিয়ে দেখি যে আমার এই অনামী ব্র্যান্ড কেউ কিনতে রাজি নয়। সবাই ভাবে যে আমি 200 টাকা বেশি দিয়ে আমি নামি ব্র্যান্ড নেব, কিন্তু অনামী ব্র্যান্ড এর আমি তো বিহারে গেলে পরে আমি সার্ভিস পাবো না। হ্যাঁ, কলকাতার এই একটাই তো টুনটুনি সার্ভিস সেন্টার, এখান থেকে তো বাইরে বেরিয়ে গেলে সার্ভিস পাবো না। তাহলে এই করতে গিয়ে আমি দেখলাম যে আমার ব্যাটারি জমে গেল, কোনো বিক্রি বাটা নেই, সমস্ত টাকা ব্লক। অর্থাৎ আপনি গাড়ির ব্যাটারির ব্যবসা করছিলাম আর কি, সমস্ত টাকা ব্লক। তো তখন আমি মহা বিপদে পড়ে গেলাম। তারপরে সমস্ত ধারে দিতে আরম্ভ করলাম অন্যান্য দোকানদারদের, তারা সমস্ত নিয়ে বিক্রি করে তারা পয়সা আমাকে দিত না। এই সমস্ত করতে করতে 4 বছরের মাথায়, তারপরে আপনার মানে 2 বছরের মাথায় ইনফ্যাক্ট আমি ব্যাটারি প্রোডাকশনটা বন্ধ করে ব্যাটারির ভেতরে যে প্লেটটা লাগে, হ্যাঁ, যে প্লেটটা আমাদের চার্জটা দেয় আর কি, সেই প্লেটগুলো আপনার তৈরি হয় একমাত্র কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে। কারণ এটা যে ড্রাইং সিস্টেমটা সেটা এখানে ন্যাচারাল ড্রাইংয়ে হয়ে যায়, যেটা অন্য স্টেটে গেলে পরে সেটা আবার একটা চেম্বার করে অনেক খরচা করে সেই হিউমিডিটি এনে তারপরে সেই প্লেটগুলোকে ড্রাই আপ করতে হয়। মানে ক্যালকাটা মানে কলকাতায় ব্যাটারি তৈরি করাটা একটা অ্যাডিশনাল সাপোর্ট এবং অ্যাডভান্টেজ। মানে এখানে যেটা খুব কম খরচে কম মানে মেশিনারিজ নিয়ে করা যায়, সেটা বেঙ্গলের বাইরে অন্য জায়গায় করা যায় না। কেমন তো সেই প্লেটগুলো আমি মার্কেটিং শুরু করলাম। এবারে প্লেট নিয়ে আমি যেতাম, এবারে তো দিল্লি, রাজস্থান, হরিয়ানা এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াতাম। এবারে তো আমার তো হোটেলে থাকার পয়সা নেই, কারণ আমার তো সমস্ত টাকা ব্যাংক দিয়েছে আর আমার ট্যাকে তো কিছু টাকা নেই। এবারে দিনের বেলায় যে খবরের কাগজটা কিনে পড়তাম, আমার একটু ব্যাড হ্যাবিট আছে আর কি, আমি রোজ খবরের কাগজটা না পড়লে পরে আমার মানে মনে হয় ব্রেকফাস্টটা করিনি আর কি। তো সেই কিনতাম, এবারে রাত্রিবেলায় প্ল্যাটফর্মে সেই কাগজ পেতে আমি শুয়ে থাকতাম। আচ্ছা, হ্যাঁ, হোটেল থাকতে গেলে তো পয়সা লাগবে, তখন মিনিমাম 20 টাকা একটা মানে ছোটোখাটো হোটেলেও একটা রুম রেন্ট ছিল, একটা বেডের রেন্ট ছিল 20 টাকা। আই এম টকিং অফ 90 মানে 74-75-এর কথা বলছি আর কি, 75-এ। তো তখন ওইটা পেতে রাখতাম আর ক্লোক রুমেতে আমার সুটকেসটা রেখে দিতাম, 4 আনা লাগতো। আর সকালবেলায় ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেতে তাকে 1 টাকা দিয়ে ভেতরে ঢুকে যেতাম, বাথরুম ফাথরুমগুলি ইউজ করে শেভ টেপ করে জামা টামা পরে ফিটফাট, মানে 5 স্টার হোটেল থেকে বেরিয়ে এলাম না, প্ল্যাটফর্ম থেকে শুয়ে বেরিয়ে এলাম, এটাকে ওর বোঝার উপায় ছিল না। সেই স্টেজে করে আমি মার্কেটিং শুরু করেছিলাম। কিন্তু যাই হোক আর কি, কলকাতায় প্রোডাকশন, কলকাতার লোক যখন রাজস্থানে গিয়ে আমি মাল দিলাম, এবারে তারা পয়সাটা তো বাকিতে রাখতো, এই করতে 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 পুরো টাকাটাই ডুবলো আর কি, 1,86,000 ডুবে গেল আমার। আই ওয়াজ নো হেয়ার। তারপরে এখানে ফিরে এসে মানে ওই করতে করতে যেতাম আসতাম, কিছু টাকা কারোর কাছ থেকে পেতাম, কিছুদিন মানে বহু কষ্ট করে এদিক ওদিক করে চালিয়েছিলাম, কিন্তু তারপরে আলটিমেটলি আমি টেকাতে পারলাম না। 4 বছর পরে আমি যেখানে ছিলাম 4 বছর আগে ঠিক সেখানে ফিরে এলাম, ব্যাক টু দি প্যাভিলিয়ন, সেই সাপলুডোর মতন আর কি। হ্যাঁ, তো তারপরে আমি ফ্যাক্টরিটাকে বন্ধ করে আমি কার্জন পার্কে শুয়ে থাকতাম। মানে এত মেন্টাল ব্রেকডাউন হয়ে গিয়েছিল যে আমি আমার জীবনের 4 বছরের মহামূল্যবান সময়টাকে আমি নষ্ট করেছি। হ্যাঁ, এখন আমি কার কাছে মুখ দেখাবো? আমি বলবো যে আমার একটা চাকরি দাও, আমি বলবো আমাকে বিজনেস দাও, বিজনেস কি করবো কিছুই বুঝতে পারছি না। এবারে 7-10 দিন শুয়ে থাকার পরে মনে হলো যে না, এইভাবে শুয়ে থাকলে চলবে না, আমাকে কিছু করতে হবে। আমি কেন হেরে যাচ্ছি, জীবন যুদ্ধে কেন হেরে যাবো, আমাকে ফিরে আসতে হবে। এই ভেবে তখন আমি ভাবলাম যে আমি যখন ব্যাটারিটাকে মার্কেটিং করতে গেছিলাম, সবচেয়ে বড় বাধা যেটা ছিল যে কেউ নাম জানতো না। তার মানে কি, পাবলিসিটি, অ্যাডভার্টাইজিংটা আমার মেইন দরকার। তো সেই অ্যাডভার্টাইজিংটাতে যদি আমি কাজ করি তাহলে আমি ভবিষ্যতে আবার ব্যাটারি কারখানা খুলতে পারবো, এই মাথাতে এই চলে এলো আর কি। তো খুলে তারপরে আমি ভাবলাম যে অ্যাডভার্টাইজিংয়ে কী করা যায়।
তো ইন টাইম আমি মানে বিয়ে করেছিলাম, তো আমার শ্বশুরমশাই কাজ করতেন ক্ল্যারিয়ানের একজন ম্যানেজার ছিলেন আর কি। তার কাছ থেকে আবার একটা আইডিয়া পেলাম যে আউটডোর অ্যাডভার্টাইজিং এরকম হোর্ডিং বসালে ভালো মার্জিন হয়। তো সেটুকু আইডিয়া নিয়ে তারপরে আমি ওই রাইটার্স বিল্ডিংয়ে দিক ওদিক সব নানান জায়গায় ঘোরাঘুরি করতে তারপরে একটা জায়গা জোগাড় করি মাঝিরহাট ব্রিজের মাথায় 4টে কোণাতে 4খানা বোতল বসাবার মতন একটা পারমিশন পেলাম। তাতে মাসে ভাড়া হচ্ছে 20 টাকা করে, মাসে ভাড়া দিতে হবে। টাকা নেই, আমি 1 বছরের টাকা দেওয়ার মতন মানে বাজনে 240 টাকা দিতে হবে, সেই টাকাটাও কিন্তু তখন নেই পকেটে। এবারে আমি থামস আপ কোম্পানিতে গেলাম, ওদের তখন এই কোকাকোলা ফোকাকোলা ছিল না বাজারে, ওদের থামস আপও ছিল না, ওদের ছিল লিমকা আর গোল্ড স্পট। তাদেরকে গিয়ে বললাম যে 11 আপ ফেরি নিয়ে আমাকে 280 টাকা দিতে রাজি আছে। গিয়ে ফলস মারলাম, বিজনেসে মারতেই হয় টুকটাক, হ্যাঁ। তো 280 টাকা দিয়ে দেবে, তো আর আপনারা কত দিতে রাজি আছেন? আর ওদের ফ্যাক্টরিটা যেহেতু ওখানে, আর মাঝিরহাট ব্রিজ দিয়ে যেতে আসতে হয়, তারতলা রোডের উপরে ফ্যাক্টরি, সেই জন্য ওই ব্রিজটার উপর ওদের একটা অ্যাট্রাকশন ছিলই। তো সেই জায়গাতে ঘাটা মারতে পেরেছিলাম আর কি। তো ওরা বললো যে আমরা 300 টাকা, তো আমি বললাম দাও। বলে সেখানে আমার একটা 20 টাকা দিয়ে ব্যাগ কিনেছিলাম কাঠের, রেক্সিন লাগানো, দেখলে ভিআইপি ব্যাগ মনে হতো, হ্যাঁ। তো সেইটার মধ্যে আমার রাবার স্ট্যাম্প, তারপরে প্যাড, বিল, সমস্ত কিছু থাকতো। দ্যাট ওয়াজ মাই ইনফ্যাক্ট মানে আমার অফিস। অঞ্জনবাবু, আমার অফিস ছিল সেই কাঠের বাক্সর দিন থেকে তো তারপরে আপনি অনেক দূর চলে এসেছেন। আপনি তারপরে আর কি ব্যবসা করেছেন? আমি অ্যাডভার্টাইজিংয়ের তো মেইন আমাদের যেটা ব্যবসা সেটা তো অ্যাডভার্টাইজিং। তারপরে সেইখান থেকে আমি আস্তে তারপরে আমাদের সল্টলেকে একটা বড় মাল্টি জিম আছে, সেই জিমেতে আপনার ধরুন লেডিস জেন্টস এরকম দুটো ভাগ করে, সেটা আমি কিছুটা অবশ্য আমার হবি হিসেবে নিয়ে এসেছি। কারণ হচ্ছিল যে ইয়াং জেনারেশনরা প্রচুর আপনার আড্ডা মেরে বেড়ায়, আর না হলে পরে ড্রাগস, তারপরে নানা রকম এলিমেন্টস আছে, কার হয়তো শ্বাসকষ্ট, কার ব্লাড প্রেশার, কার এরকম সব সুগার আছে, এই সমস্ত নানা রকম প্রবলেম আছে, সেইগুলোকে আমি মেনলি ট্যাকল করি আর কি ওইখানে। এখানে আমি নন প্রফিটেবল ওয়েতে ওটাকে চালাই আর কি। আচ্ছা, আমি জানি আপনি একটি খবরের কাগজ শুরু করেছেন, দেশের খবরাখবর। তো আপনি হঠাৎ খবরের কাগজে কেন আসতে গেলেন? এটার মধ্যে দিয়ে আমি চাই যে এটার মধ্যে এমন কিছু জিনিস আমি তুলে ধরবো, দুটো জিনিসের। একটা হলো আজকালকার বাচ্চারা বড্ড বেশি আপনার মানে এই হ্যারি পটার আর হ্যানাতানা এই সমস্ত হয়ে গিয়ে আমাদের যে পৌরাণিক জিনিসগুলো না সেগুলো সমস্ত ভুলতে বসেছে, বা তাদের শেখাবার বাপ মায়েদেরও সময় নেই আর কি। আচ্ছা, মানে আমাদের নিজেদের ভাষাতেও হ্যারি পটার আছে, সেটা আগে পড়ো, তারপরে তুমি হ্যারি পটার আরো বেশি হয়তো উপভোগ করবে। আর নয়তো কার্টুনের চ্যানেলটা খুলে বসে থাকবে, এই সমস্ত করে। তো তাদের ভেতরে কিছুটা জিনিস, পুরনো জিনিসকে ফিরিয়ে আনতে চাইছি, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে ইয়াং জেনারেশন যারা কোনো থই পাচ্ছে না কি করবে না করবে, তাদেরকে যদি আমরা একটু দিশা দেখাতে পারি ওর থ্রু দিয়ে, যে কী ধরনের বিজনেস করা যেতে পারে অল্প পুঁজিতে বা বিনা পুঁজিতে। হ্যাঁ, যার পুঁজি আছে সে তো অনেক কিছু ভাবতে পারে, যার কাছে কোটি টাকার সংস্থান আছে সে অনেক কিছু ভাবতে পারে, কিন্তু যার নেই সে ভাবে যে আমার কিছু নেই, সুতরাং আমি কি করবো, আমার তো মানে কিছু করার আমার উপায় নেই। সেই সমস্ত জিনিসগুলোকে আমি আস্তে আস্তে তুলে ধরতে চাইছি আর কি। সেগুলো ধরে যদি কিছু লোক যদি বিজনেসে, কিছু ছেলেমেয়েরা যদি বিজনেসে আসতে পারে, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন আর কি। আচ্ছা, মানে এই খবর কাগজের মাধ্যমে আপনি আমাদের আগামী প্রজন্মের কাছে সহজে কিংবা সহজ পুঁজিতে অথবা একেবারে পুঁজি বিনা কিরমভাবে ছোট ব্যবসা শুরু করা যায় তাদের কাছে এই খবরটা পৌঁছে দিতে চাই। খুব ভালো। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরে আসব। আমাদের সঙ্গে ম্যানেজমেন্ট স্কুলের কিছু ছাত্রছাত্রী আছেন, তখন তারা তাদের প্রশ্ন করবেন অঞ্জনবাবুকে। ফিরে এলাম বিরতির পর। সাথে আছেন কৃতি মানুষ শ্রী অঞ্জন বন্দ্যোপাধ্যায়, আর আছেন উইগেন অ্যান্ড লি কলেজের ছাত্রছাত্রীরা। তারা এখন প্রশ্ন করবেন অঞ্জনবাবুকে। প্রথম প্রশ্ন অরিন্দম স্যার, আপনার কাছে এটা জানা গেল কি আপনি কোনোদিনই চাকরির দিকে যাননি, আপনি সবসময় বিজনেস করতে চেয়েছিলেন। তো আজকে আমাদের মতন যে ম্যানেজমেন্ট স্টুডেন্টরা আছে অনেকজনেরই একই ধারণা যে আমরা ম্যানেজমেন্ট পড়ে এন্টারপ্রেনার হব, কিন্তু দেখা গেছে কি অনেক সময় অনেক টাকা থেকেও একজন এন্টারপ্রেনার সাকসেস হয় না, কিন্তু কিছু টাকা নিয়ে অনেকজন সাকসেসফুল হয়ে যায়।
তাহলে একটা এন্টারপ্রেনিয়রকে কোন এরিয়াতে এমনি ফোকাস করতে হবে যে উনি একটা সাকসেস পেতে পারেন? খুব ভালো প্রশ্ন, ভেরি গুড। একটা হলো মেইন জিনিস কি, সিনসিয়ারিটি, অনেস্টি, এই দুটোকে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় পুঁজি। পুঁজি বলতে কিন্তু সবসময় অর্থটাই হয় না, অর্থ থাকলে অর্থ আমি ডোবাতে পারি, হ্যাঁ, আবার অর্থ না থাকলে অর্থ আমি অর্জন করতে পারি। তো সিনসিয়ারিটি আর অনেস্টি, মানে ধরুন আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা কোম্পানিতে আমি একবার গেলাম, সে আমাকে পাত্তা দিল না, ঠিক আছে, ফিরে আসবেন না, আবার যান, গিয়ে গল্প করুন। প্রথমেই চাইবেন না যে আমাকে কিছু কাজ দিন, তাহলে সেই লোকটা কিন্তু আপনার ওপরে ভালো ধারণা হবে না, রিয়্যাক্ট করবে না, ঠিক আছে না। এবারে গল্প করুন, আপনাকে ভালোবাসতে দিন, তারপরে যদি আপনি আস্তে আস্তে যখন আপনার আসল উদ্দেশ্যটা পারবেন, আপনি দেখবেন যে আপনি সাকসেসফুল হচ্ছেন। মানে আপনি বলতে চাইছেন একটা রিলেশনশিপ বিল্ড করা। রিলেশনশিপ ইজ দি বেস্ট থিং ইন দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা এরিক। স্যার, আপনি তো শুরু থেকেই ধরে নিয়েছিলেন যে আপনি ব্যবসা করবেন, এবং আপনি অনেক কটা ব্যবসার পরে, যেমন কি ব্যাটারি বিজনেস থেকে স্টার্ট করে আজকে অ্যাডভার্টাইজিং, তারপরে মাল্টিজিম যেটা করেছে, তো আপনার কি মনে হয় কি ইজ ইট ইম্পর্ট্যান্ট, মানে ওটা কি কোনো গুরুত্ব আছে যে কি ব্যবসায় একটা স্টুডেন্ট কিংবা যিনি ধরুন চাকরি থেকে মানে চাকরি করতে চায় না, যিনি বিজনেস করতে চায়, যিনি এন্টারপ্রেনার হতে চান, আফটার এনি ম্যানেজমেন্ট কোর্স কিংবা আফটার এনি গ্র্যাজুয়েশন হোয়াট এভার, সেটা করার পরে উনি কী রকমের বিজনেসে করবেন, ইজ দ্যাট ইম্পর্ট্যান্ট? আর নাকি যে কোনো একটা বিজনেসে যদি ওনার মধ্যে ওই কোয়ালিটিসগুলো থাকে যেগুলো আপনি আগে বললেন, লয়্যালটি আর ফোকাস, তাহলে উনি ওই ব্যবসায় শাইন করতে পারবেন? ব্যাপারটা কি, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা লাইকিং আছে। হ্যাঁ, আমি ধরুন ট্রাভেলিং ভালোবাসি, তাহলে আমি যদি মানে ট্রাভেলিংয়ের ওপরে একটা ট্যুর কোম্পানি খুলি, তাহলে কিন্তু আমার সেটা যেহেতু আমার লাইকিংয়ে, তাহলে কিন্তু আমি ওইটাতে বেশি সাকসেসফুল হব। হ্যাঁ, আমাকে যদি বলে এখন যে আমি ট্যুর করতে ভালোবাসি, তাকে যদি আমাকে বলে এখন একটা সুইমিং পুল খুলে দাও বা একটা রেস্টুরেন্ট খুলে দাও, তাহলে কিন্তু আমার সেটা মনের থেকে তো আমার ইচ্ছে নেই, কাজে আমি কিন্তু সেখানে আমার ভালো লাগার ব্যাপারটা কম, কাজে আমি কিন্তু সাকসেস আমার না আসার চান্সই বেশি, যত আমার সিনসিয়ারিটি থাক আর যাই থাক আর কি। কাজে এটা মানুষের লাইকিংয়ের সঙ্গে কিন্তু জিনিসটাকে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, যেরকম যদি আর্ট ওয়ার্ক ভালো লাগে, তাহলে পরে সে অ্যাডভার্টাইজিং লাইনে যেতে পারে, এরকম সমস্ত মানে রিলেটেড ব্যাপারটা ইনভলভড হওয়ার মতন একটা জিনিস থাকে, যেটাতে আমি ইনভলভ হলে পরে আমার ভালো লাগে, ভালো লাগার সঙ্গে যদি বিজনেসটাকে মিলিয়ে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সঙ্গে তো ওইগুলো দরকারি, মানে অনেস্টি আর সিনসিয়ারিটি তো সবসময় প্রয়োজন আছে, কিন্তু লাইকিংয়ের সঙ্গে ওটাকে মিলিয়ে নিতে পারলে পরে আরও ভালো হবে। থ্যাংক ইউ। আসলে যে কোনো কাজ করতে গেলেই প্রথমে তো ঠিক করে নিতে হয় যে আমি কি করছি, কেন করছি এবং কি করে সেটা করব। তো সেইটা না থাকলে বোধহয় যা কিছু একটা করতে হবে বললে তো কখনো কোনো কাজ হয় না। আমার মনে হয় সেই কারণেই ওই প্রশ্নগুলোর উত্তর নিজের আগে নিয়ে নেওয়া উচিত নিজের কাছেই, তারপরে কাজটা শুরু করা। এবারের প্রশ্ন প্রিয়াঙ্কা। গুড আফটারনুন স্যার। স্যার আমি জানতে চাই যে আমরা সবাই জানি যে মানব সম্পদ বা যাকে আমরা বলি হিউম্যান রিসোর্স, দ্য কর্পোরেট অ্যাসেট, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার তো মানে যেটা সবচেয়ে প্রিভেলেন্ট কোয়েশ্চেন, মানে সবারই যারা এমপ্লয়িজ বা এমপ্লয়ার্স, যে মানে একটা এমপ্লয়ার যে এখন আপনি একজন এন্টারপ্রেনার, তো আপনি কি করে, আপনার জন্য কি মনে হয় একজন এমপ্লয়ির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? তার ওয়ার্ক লাইফ, মানে বা তার দ্য মানি, টাকা, অথবা জব স্যাটিসফ্যাকশন? আপনার সঙ্গে যারা ধরুন কাজ করছে, আপনার এমপ্লয়িজ, তাদেরকে কিন্তু এমপ্লয়ি হিসেবে ট্রিট করলে হবে না, তাকে মনে করতে হবে যে আমার পরিবারের একজন, তবে সেও কিন্তু আপনাকে ভালোবাসবে এবং আপনার জন্য জান লাগিয়ে দেবে। এইটাকে জিনিস মেনটেন করতে হবে। এবং আমি মনে করি যে যখন যেরকম ধরুন আপনার কোম্পানির টাকা আর্ন করছে, তাকেও তার যে প্রয়োজনটা সেটাও কিন্তু মিট করাটাও অ্যাট দি সেম টাইম আপনার দায়িত্ব। তারকে যদি আপনি ভরসা দেন, সে কিন্তু আপনার বিজনেসের ভরসা পুরো তুলে নেবে, কাঁধে তুলে নেবে। এটা খুব প্রয়োজন। তাহলে আপনি বলছেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ মোটিভেশন, যেটা আমরা বলি, মানে উই হ্যাভ টু মেক দেম ফিল, মানে ওদের নিশ্চয়ই ওদের আমরা কি চাই জীবনে প্রতিষ্ঠার সঙ্গে আমরা চাই যে নির্ভর হতে কারোর উপরে। তো আমরা যেরকম ভাবি যে আমার মাথার উপর একটা ছাদ হবে, কেন কি মানে আমার একটা জীবনের জন্য একটা নিশ্চিন্ত হতে পারবো, সেই আপনার এমপ্লয়ি যদি জানে যে আমি এখানে থেকে আমি আমার লাইফটা, আমার পরিবারটা নিশ্চিন্ত, তাহলে তার থেকে বেশি সে কি আর চায়। ঠিক, থ্যাংক ইউ স্যার। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা দেবদীপা। গুড আফটারনুন স্যার। স্যার, আমি জানতে চাই, যেরকম আপনি প্রথম স্টার্ট করেছিলেন ব্যাটারি বিজনেস নিয়ে, তারপর আপনার জিম, তারপরে
এখন নিউজপেপার। তো স্যার বিজনেস ডাইভার্সিফিকেশনটা হাউ ইম্পর্ট্যান্ট ইজ ইট ফর অ্যান এন্টারপ্রেনার? আপনি কেন ডাইভার্সিফাই মানে করলেন আপনার বিজনেসটা? ডাইভার্সিফাই করলাম হলো, আমার একটা বউ আছে, আমার এক ছেলে আছে, ছেলের বউ আছে, আমার এক মেয়ে আছে। এবারে সবাইকে কিন্তু ইনভলভ হতে হবে বিজনেসে। আমি একা যদি বিজনেসে ইনভলভ থাকি তাহলে কিন্তু আমার বাড়ির অ্যাটমসফিয়ারটা উইল নট গিভ মি ব্যাকিং। কাজে সবাইকেই কিন্তু আমার বিজনেসে ইনভলভমেন্ট দিতে হবে। কাজে আমি এক একটা বিজনেস তৈরি করে আমি এক একজনের হাতে বা তাদেরকে নিয়েই আমি সেটাকে তৈরি করে তাদেরকে হাতে তুলে দিচ্ছি যে তারাও বিজনেসে ইনভলভ থাকবে এবং তাতে টোটাল অ্যাটমসফিয়ারটা, বাড়ির এনভায়রনমেন্ট সমস্ত কিছু মিলিয়ে সেটা ভালো থাকবে এবং ওভারঅল আমাকে সব দেখতেই হয় আলটিমেটলি। থ্যাংক ইউ স্যার। এবারের প্রশ্ন অনুজিৎ। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার, আপনি তো কলকাতা থেকেই মানুষ হয়েছেন, কলকাতা থেকেই আপনি ব্যবসা শুরু করেছেন। এখন সাধারণত দেখা যাচ্ছে যে কলকাতার ছেলেরা বাইরে চলে যাচ্ছে, বলছে যে কলকাতায় স্কোপ নেই। তো এটার ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি তো নিজেই ব্যবসা এখান থেকে শুরু করে এত বড় করেছেন। স্কোপ নেই আমি বলবো না, আমি পৃথিবীর বহু জায়গাতেই ঘুরেছি। এখান থেকে যারা ওই দেশে গিয়ে ভাবছে যে তারা অনেক ভালো থাকবে, অ্যাকচুয়ালি কিন্তু তারা আছে কি না আমার খুব সন্দেহ আছে। কারণ ওইখানে গিয়ে কি করছে, এখানে যখন থাকে না সে ল্যাভিশলি খরচা করে, কিন্তু ওখানে গিয়ে যদি সে দিনে $40 কামায়, হ্যাঁ, সে চিন্তা করে যে আমি $2 কোথায় থাকতে পারবো। সে আধপেটা খাচ্ছে, কেমন, তার ঘরে কোনো আসবাবপত্র নেই, কিচ্ছু নেই, মানে একেবারে মানে এখানে কি বলবো, মানে শিয়ালদা স্টেশনে যেরকমভাবে থাকে লোকে, ওই দেশে কিন্তু সেইভাবে থেকে টাকাটাকে কামাচ্ছে। তারপর সেই টাকাটা এনে এখানে ফুর্তি করে দেখা যায় যে আমি অনেক কামিয়েছি। বাট দ্যাট ইজ নট অল। মানে প্রদীপের নিচে যেটা অন্ধকার থাকে না, ঠিক সেই জিনিসটা কিন্তু ওই দেশে আছে। আনএমপ্লয়মেন্ট আছে, একটা পিন পয়েন্টের ওপরে ওরা বসে থাকে। আমি একটা ট্রাভেল করছিলাম একটা বাসে, যেই লোকটা আমাদের গাইড ছিল, হ্যাঁ, সে বললো যে পকেটে ফোনটা বাজলে আমার ভয় করে, এই বুঝে আমাকে বললো তুমি বাস থেকে নেমে যাও। মানে চাকরির কোনো স্থিরতা নেই, দের ইজ নো, মানে কোনো স্টেডি ব্যাপার নেই। আজকে আছি কালকে নেই, বা এই মুহূর্তে আছি পরের মুহূর্তে নেই। তাহলে সেখানে কী ভালো কী খারাপ? শুধু আমরা দেখছি যে ওই ঝকঝকে আলো, ঝকঝকে রাস্তা, এগুলো দেখে আমরা টেম্পটেড হয়ে বেরিয়ে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিজের দেশ, নিজের জায়গা, তাতে ভরসা অনেক বেশি। থ্যাংক ইউ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন করছেন সোমনাথ। নমস্কার স্যার। স্যার, আমার প্রশ্ন এই যে আপনার এই সাফল্যের রসায়নে মূল্যবোধ বা এথিক্সের গুরুত্ব কতটা? এথিক্সটা তো সবসময় মেনটেন করতেই হবে। কারণ হচ্ছে হলো যে আমি যদি ভাবি যে মানে এই জিনিসটা ভালো নয়, তাহলে সেটাকে কিন্তু মানে তার মধ্যে স্টেপ ইন করলে সেটা ভালো নয়, এটা ভেবে নিতে হবে। তবে অনেক সময় আমরা এথিক্সের বাইরে যে কাজ করি না তা নয়, করতে হয়তো অনেক সময় বাধ্য হই, কিন্তু এথিক্সটাকে যতদূর মেনটেন করা যায় তত তার নিজের ভেতরে মূল্যবোধটা থাকে, এটা প্রয়োজন আছে। কাজে আমি বিজনেস করছি বলে যে আমি সমস্ত কিছুর মধ্যে গা ভাসিয়ে দেবো বা আমি একদম নিচে নেমে যাব, হ্যাঁ, সেটা কিন্তু নয়। এথিক্সটাকে মেনটেন করতে হয়। অনেকটা কি কিছু ক্ষেত্র বিশ্লেষণ করে, যেমন আমার দেশের প্রতি মূল্যবোধটা এই পর্যায়ে থাকবে, আমার পরিবারের প্রতি, এরকম পর্যায়ে ভাগ করে? হ্যাঁ, আমি যদি সিনসিয়ারলি বিজনেস করি, হ্যাঁ, তাহলে পরে আমি প্রচুর লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছি, গভর্নমেন্টকে নানানভাবে ট্যাক্স দিচ্ছি, হ্যাঁ, এটা কিন্তু আলটিমেটলি দেখতে গেলে কিন্তু আমি দেশেরই উপকার করছি, নিজেরও উপকার হচ্ছে, সঙ্গে কিন্তু দেশেরও উপকার হচ্ছে প্রচুর। আজকে যদি এরকম ছোটো 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 বিজনেসম্যানরা যদি বেরিয়ে আসে, হ্যাঁ, তাহলে একটা বিজনেসম্যান 10 জনকে মিনিমাম বা 2 জনকে এমপ্লয়মেন্ট দেবে, তাহলে কিন্তু দেখা যাবে যে 10 বছরের পরে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন প্রচুর পরিমাণে সলভড। কাজে এই ব্যাপারগুলো কিন্তু আসে। কাজে আমি মনে করি যে চাকরি থেকে বেশি বিজনেসে ইনভলভ হওয়ার প্রয়োজন আছে। আমার অ্যাকচুয়ালি প্রশ্নটার ফোকাস ছিল এই কারণে, কারণ প্রত্যেক মার্কেটিং পার্সন সম্পর্কেই মানুষের মনে একটা প্রিকনসিভ নোশন রয়ে গেছে যে এরা এথিক্যালি ভীষণ ইল, এদের এথিক ব্যাপারটা খুব একটা স্ট্রং নয়, এরা যে কোনো বিজনেস ইথোসকে যখন তখন ভাঙতে পারে, কারণ এদের অনেক সময় মিথ্যে কথা বলতে হয় এবং এই ব্যাপারে অনেক ব্যাপারে এনকারেজমেন্টও দেয় অনেক বসেরাও আছেন যারা যে মার্কেটিংয়ে আছেন, যখন এই কথাগুলো কাজগুলো করতে হবে, তো সেইগুলো কতটা জাস্টিফায়েবল? না, এই যে বললেন যে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা কথার আশ্রয় নিলে কিন্তু সেই বিজনেস বেশি দিন টেকে না, এটা কিন্তু ঘটনা আর কি। আমি মানে একটা ইংলিশতে প্রবাদ আছে না, আই ক্যান ফুল সাম পিপল ফর সাম ডেজ বাট নট অল পিপল ফর অল ডেজ। এটাকে কিন্তু সেই জন্য আমি মনে করি যে এথিক্সটাকে মেনটেন করলে পরে বিজনেসের সাফল্যটা আসা বেশি মানে সম্ভব। আর যদি আমি ফলস দিয়ে বেড়াই তাহলে তো ধন্যবাদ। আচ্ছা অঞ্জনবাবু, আপনাকে আমি একটি শেষ প্রশ্ন করব। আপনার হাতে তো চাবিকাঠি এসে গেছে, আমরা চাইব যে আগামী প্রজন্ম থেকে অনেকে এই চাবিকাঠি যেন হাতে পান। কি করে পাবেন তারা?
হ্যাঁ মানে ওইটাই আর কি মেইন জিনিস, যেটা আমি আগেও বললাম আর কি, যে খাটতে হবে, পরিশ্রম করতে হবে এবং একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। আমি মনে করি ওই যে প্রথম 4 বছর আমার ব্যাটারি করতে গিয়ে আমার যে নষ্ট হয়েছে, সেটা কিন্তু পরবর্তীকালে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে, হ্যাঁ, একটা মানে ভুল স্টেপ নেবার থেকে আমাকে রক্ষা করেছে আর কি। ওই ফেলিওরটা আমি এখন মনে করি যে ওটা আমার বোধহয় জীবনে প্রয়োজন ছিল, ওটাও আপনার মূলধন। ওটাও আমার মূলধন আর কি। ওই ফেলিওরটা না হলে পরে, যদি ওই ফেলিওরটা আজকে আসতো, তাহলে কিন্তু আমি সত্যি আর উঠে দাঁড়াবার ক্ষমতা আমার থাকতো না, আমি পঙ্গু হয়ে যেতাম। কাজে সেই জন্য মনে করি যে ওই যে ব্যাপারগুলো আর কি, সেগুলোকে মানে ওইভাবে করে ফেলিওর হলে পরে ছেড়ে দেবো এটা নয় কি, বারবার লড়ে যাও, লড়তে 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 সাফল্য আসতে বাধ্য, এবং ট্র্যাকটা পাওয়া যায়। মানে জঙ্গলে হারিয়ে গেলে রাস্তা খুঁজে বার করার মতন আর কি, হারালে করে কি ওইখানে দাঁড়িয়ে কেঁদে তো লাভ নেই, খুঁজতে হবে রাস্তা কোথায়। অনেক ধন্যবাদ অঞ্জনবাবু। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের নিশ্চয়ই লিখে জানাবেন। নমস্কার।